হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি ক্লাস 10-এর ভূগোল বিজ্ঞান যেটি আছে সেই পার্টের চ্যাপ্টার 2 যেটা পরিবেশ এবং পরিবেশের সমস্যা যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার সম্বন্ধে আলোচনা করব। এখানে আমরা কী কী দেখব: পরিবেশের অর্থ এবং পরিবেশের সমস্যা, পরিবেশের প্রধান সমস্যা যেগুলো আছে প্রদূষণ, মরুময়তা, উষ্ণায়ন, এগুলো সম্বন্ধে দেখব। চলো দেখে নেই। প্রথমে ভূমিকাতে কী দেওয়া আছে: সাম্প্রতিককালে পরিবেশে মানুষের সর্বাধিক দৃষ্টি আকর্ষণ করেছে। পরিবেশ শব্দটি পূর্ব থেকেই ব্যবহৃত। পরিবেশ যেই শব্দটা আছে সেটি পূর্ব থেকে বহু বৎসর ধরে এটা ব্যবহৃত হয়ে আসছে, কিন্তু সাম্প্রতিক এই কয়েক বছরে আমরা কি দেখতে পাই, পরিবেশ যে শব্দ এটি মানুষের মুখে মুখে আছে। বর্তমান শব্দটি এক বিশেষ তাৎপর্য বহন করে, আর আজকের যে পরিবেশ অর্থ সেটি একটি তাৎপর্য নিয়ে মানুষ মুখে নেয়। সম্প্রতি শিক্ষা, দীক্ষা, প্রশাসন, ব্যবসা, বাণিজ্য, রাজনীতি ইত্যাদি প্রায় সমস্ত রকম আলোচনায় পরিবেশের কথা ওঠে। আর আমরা যে কোনো মাঠে ঘাটে বা প্রশাসনের শিক্ষা দীক্ষায় যে কোনো জিনিসে আমরা পরিবেশ সম্বন্ধে একটি আলোচনা শুনতে পাই। পৃথিবীর প্রায় সর্বত্র পরিবেশের সমস্যা যে মানব জীবনে নানা অসুবিধা সৃষ্টি করেছে তা পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে। আর পৃথিবীতে যে সর্বত্র পরিবেশের একটি সমস্যা সৃষ্টি হচ্ছে সেগুলো আমরা পত্রপত্রিকা বা যেগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এগুলো পেতে পারি। প্রচার মাধ্যমগুলিতে আজকাল পরিবেশ সম্পর্কীয় বিশেষকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রচার মাধ্যমেও আজকাল সরকার কী করছে, টাকা খরচ করে পরিবেশের সম্বন্ধে মানুষকে সজাগতা করছে। পরিবেশ ভালো রাখার জন্য এখন আমাদের সকলের চরম এবং পরম লক্ষ্য। এখন পরিবেশ যেটা আছে সেটা ভালো রাখা হচ্ছে আমাদের কর্তব্য। স্কুল কলেজের পাঠ্যক্রম বর্তমানে পরিবেশ শিক্ষার গুরুত্ব বেড়েছে, এবং বর্তমানে যে স্কুল কলেজ যেগুলো আছে সেগুলোতে পরিবেশ কি, পরিবেশ কেন বাঁচানো জরুরি এবং পরিবেশ থেকে আমরা কী কী পাই সেগুলো এই বিষয়ে শিক্ষা দীক্ষা যেগুলো সেগুলো বাড়েছে। এখন দেখে নেব পরিবেশের অর্থ। ব্যাপক অর্থে পরিবেশ শব্দটি কোনো জীব বা জীব সম্প্রদায়ের চারিপাশ অবস্থাকে বোঝায়। এখন আমি যদি পরিবেশ তোমাকে বলি তাহলে তুমি বলবে যে পরিবেশ হচ্ছে আমার চারিপাশে যত এনভায়রনমেন্ট, যেগুলো পরিবেশের চারিদিকে যেগুলো গাছ, বৃক্ষ, এরপরে মাটি, জল, যেগুলো সব কিছু মিলিয়ে একটা পরিবেশ সৃষ্টি হয়। পরিবেশ একে অপরের সঙ্গে মিলিত আছে। শুধুমাত্র যদি জল বলি আমি, সেটি পরিবেশ হয় না। জলের সাথে কি হবে, গাছপালা, জীবজন্তু, মাটি, এগুলো সব নিয়ে আমরা পরিবেশের সৃষ্টি হয়েছে। পাড়া প্রতিবেশী সব মিলিয়ে। আচ্ছা, এই উপাদানগুলি পরিবেশের যে উপাদান আছে এগুলোকে আমরা কি বলি, জৈব উপাদান এবং অজৈব উপাদান। দুই প্রকারের পরিবেশের জিনিস আমরা পাই, জৈব এবং অজৈব। জৈব উপাদানগুলি মূলত জীবমণ্ডলের ভিতরকার, জীবমণ্ডলে যেগুলো আমরা পাই সেগুলি হচ্ছে জৈব। আর অজৈব যেগুলো বিভিন্ন প্রজাতির উদ্ভিদের পাশাপাশি অণুজীব থেকে শুরু করে বৃহৎ আকার প্রাণী, এগুলোর মধ্যে পড়ে। আচ্ছা, যেগুলো জৈব উপাদান সেগুলো কিসের মধ্যে পড়ে? জৈব উপাদানগুলি জীবন, যার কাছে জীবন আছে, মানে তার ভিতরে জান আছে বা লাইফ আছে, সেটাকে আমরা জৈব উপাদান বা বায়োটিক এই ভাগে ভাগ করতে পারবো। আর যেগুলোর জান নাই বা ভিতরে প্রাণ নাই, যেগুলো মাটি, জল, বায়ু, এগুলো প্রাণহীন যেগুলো আছে সেগুলি আমরা কী বিষয়ের মধ্যে পড়বো? অজৈব বা অ্যাবায়োটিক। যাই হোক, জৈব এবং অজৈব উপাদানগুলি পারস্পরিক সম্পর্কের মাধ্যমে জীবের পক্ষে প্রয়োজনীয় অবস্থায় মানব সৃষ্টি করে তুলেছে। আচ্ছা, জৈব এবং অজৈব দুটি আমাদের মানবীয় জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এর ফলেই আমরা যে পরিবেশ সেটি সৃষ্টি হয়েছে। প্রতিটি জীব বা জীব সম্প্রদায় তার চারিপাশের অবস্থার উপর নির্ভরশীল। প্রত্যেকটা জীব তার চারপাশে যে জিনিসগুলো আছে, যে পরিবেশ আছে তার উপর সে নির্ভরশীল হয়ে থাকে। সে অর্থে সকল জীব বা তার পরিবেশেই একটি অঙ্গ। আর পরিবেশের যখন আমরা কথা বলি তখন তার এই যে জীবের যে অঙ্গ, মানে তার একটি যদি জীবের ওই পরিবেশের একটি জিনিস না থাকতো তাহলে তার বেঁচে থাকার সম্ভবত না। এর জন্য আমরা পরিবেশের এগুলো তার জীবের অঙ্গ বলে থাকি। মানুষও এক প্রকার জীব, আর মানুষ হচ্ছে এক প্রকার জীব যার প্রাণ আছে, সেটাকেই জীব বলা হয়। বেঁচে থাকার জন্য মানুষের চারপাশে পরিবেশের উপর নির্ভরশীল। আর আমরাও চারপাশে যে পরিবেশ আছে সেটার উপর নির্ভরশীল করে বেঁচে থাকি। এটা তোমরা জানবে। ভৌগোলিক দিক থেকে পরিবেশের অর্থ
অত্যন্ত ব্যাপক এবং জটিল। আর যদি ভূগোল বিজ্ঞান যেটা আছে সেটির দিক থেকে আমরা দেখি যে পরিবেশকে খুবই জটিলভাবে একটা চ্যাপ্টার বানিয়ে দেওয়া হয়েছে। প্রাকৃতিক অবস্থায় 4টি বৃহৎ উপাদান মণ্ডল পরিবেশের নিরূপণ করেছে। আর পরিবেশ কী কী উপাদান দিয়ে সৃষ্টি হয়েছে সেটা যদি ভূগোলের দিক দিয়ে দেখি তাহলে আমরা দেখব কীভাবে ভাগ করা হয়েছে। স্থলমণ্ডল, লিথোস্ফিয়ার, জলমণ্ডল, হাইড্রোস্ফিয়ার, বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ার এবং জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার। এই 4টা ভাগে আমাদের পরিবেশকে ভাগ করা হয়েছে। আর পরিবেশের এই 4টি ভাগ একে অপরের সঙ্গে কী আছে, সংযুক্ত হয়ে আছে। যদি আমরা জীবমণ্ডল দেখি তাহলে জীবমণ্ডলের সঙ্গে বায়ুমণ্ডল, জলমণ্ডল, স্থলমণ্ডল এটি লাগবে। এবং জলমণ্ডল যদি দেখি তাহলে এটিতে স্থলমণ্ডল লাগবে। এরপরে যদি আমরা স্থলমণ্ডল দেখি, স্থলমণ্ডল না হলে এই বায়ুমণ্ডল, জীবমণ্ডল কোনো কিছুই হতো না। একে অপরের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণভাবে সম্পর্ক আছে। একটি না থাকলে অপরটি থাকবে না। এই সম্পর্ক সূত্রে পৃথিবীতে যে অবস্থা সৃষ্টি হয়েছে, আমরা এই বৃহৎ যে জিনিসগুলো সব একত্রেই মিলাইয়া কী বলি, পরিবেশ বলি। প্রখ্যাত ভূগোল বিজ্ঞানী পিটার হেগেট স্থল, জল, বায়ু এবং জীবের মধ্যে পারস্পরিক সম্পর্কের পরিবেশকে পরিবেশ বলে সংজ্ঞায়িত হয়েছে। আর যিনি ভূগোল বিজ্ঞানী পিটার হেগেট, তিনি কি বলেছেন, জল, স্থল, বায়ু এগুলোর যে পরস্পরের সম্পর্ক সেটাকেই উনি এই পরিবেশের সংজ্ঞা হিসেবে দিয়েছেন। এই অর্থে পৃথিবীর পরিবেশ অতীব বিশাল এবং জটিল তন্ত্র বা প্রণালী। আর এই যে অর্থ, উনার যে সংজ্ঞা, এই সংজ্ঞাটা যদি দেখি আমরা তাহলে দেখবে পরিবেশ যে শব্দটা আছে সেটি অতি জটিল একটি অর্থ এবং পরিবেশের বিশাল এবং জটিল একটি প্রণালী। আমরা যদি দেখি আমাদের খাদ্য প্রণালী যেটা আছে সেটি খাদ্য কীভাবে গ্রহণ করে এবং খাদ্য কীভাবে হজম করে, সেটি হচ্ছে একটি ছোটো প্রণালী। যদি দেখি তাহলে এই পরিবেশের এই প্রণালীটা দেখব খুবই বড় প্রণালী বা তন্ত্রের মধ্যে পৃথিবীর প্রতিটি স্থান বা অঞ্চলের পরিবেশের ক্রিয়া করে চলেছে এবং এই তন্ত্রে বা প্রণালীর থাকার কারণেই আমাদের পৃথিবীতে বিভিন্ন প্রকারের কাজকর্ম চলছে, বর্তমানে চলে। পৃথিবীর সকল স্থানের পরিবেশ বিশ্ব পরিবেশ প্রণালী একটি অংশ মাত্র। আর পৃথিবীর সকল স্থানের পরিবেশ এক একটি স্থানের যদি পরিবেশ আলাদা আলাদাভাবে ভাগ করি তাহলে কী হবে, পরিবেশ প্রণালী যেটা আছে সেটির ছোটো ছোটো এক একটি অংশ। পৃথিবীর পরিবেশের কথা বলতে গেলে এর প্রধান 4টি মণ্ডল সেইভাবে মধ্যে পারস্পরিক সম্পর্কের কথা আমাদের কিছুটা জেনে নেওয়া জরুরি। আর আমরা যে এক একটি ছোটো ছোটো অংশ, পরিবেশের প্রণালীর যে ছোটো ছোটো অংশ সেগুলি আমরা জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রথমে দেওয়া আছে স্থলমণ্ডল, নিচে দেওয়া আছে জলমণ্ডল, এরপরে দেওয়া আছে বায়ুমণ্ডল এবং জীবমণ্ডল। এগুলো সম্বন্ধে একটু আমরা দেখে নেই। আচ্ছা, প্রথমে কী দেওয়া আছে, স্থলমণ্ডল। শিলা, বালি, মাটি, খনিজ ইত্যাদি নিয়ে গঠিত পৃথিবীর স্থলভাগকে স্থলমণ্ডল বলে। স্থলমণ্ডল কী দিয়ে গঠিত? শিলা, অর্থাৎ পাথর, বালি, মাটি এগুলো খনিজ পদার্থ যেগুলো, সেগুলো দিয়ে আমাদের স্থলমণ্ডল তৈরি হয়েছে। আচ্ছা, স্থলমণ্ডলের পৃথিবীর মহাদেশগুলি অন্তর্ভুক্ত আছে। স্থলমণ্ডলে আমাদের মহাদেশ যেগুলো আছে 7টি মহাদেশ সেগুলি অন্তর্গত আছে। ভূপৃষ্ঠের প্রায় 29% জায়গা অন্তর্গত করে রেখেছে। আর আমাদের স্থলমণ্ডল কত ভাগ? 29 ভাগ, 100 ভাগের 29 ভাগ। স্থলমণ্ডল আমরা পৃথিবীর পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, নদ নদী, উপকূল ইত্যাদি দেখতে পাই। স্থলমণ্ডলে আমরা কী কী দেখতে পাই? পাহাড়, পর্বত, নদী, মালভূমি, সমভূমি, যেগুলি পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি সমান জায়গা যেগুলো, এরপরে নদ নদী যেগুলো আছে সবগুলো আমরা কোথায় দেখতে পাই? স্থলমণ্ডলে। এরপরে স্থলমণ্ডলের গুণাগুণ এবং পরিবর্তন পৃথিবীর পরিবেশতন্ত্রের অন্য 3টি মণ্ডলের জলমণ্ডল, বায়ুমণ্ডল এবং জীবমণ্ডলের উপর নির্ভরশীল। আবার স্থলমণ্ডলের যদি কিছু পরিবর্তন হয় তাহলে আমরা কি দেখতে পাবো? জলমণ্ডলের পরিবর্তন, বায়ুমণ্ডলের পরিবর্তন এবং জীবমণ্ডলের পরিবর্তন এগুলোর উপর নির্ভরশীল। যদি জলমণ্ডলের পরিবর্তন হয় তাহলে স্থলমণ্ডলের পরিবর্তন হবে, বায়ুমণ্ডলের পরিবর্তন হলে স্থলমণ্ডলের পরিবর্তন হবে। এগুলো আসলে এক একটির উপর নির্ভরশীল। এখন দেখে নেব স্থলমণ্ডল, এখন দেখে নেব আমরা জলমণ্ডল। পৃথিবীর সাগর মহাসাগর মিলে এর জলমণ্ডল গঠিত হয়। জলমণ্ডল কী দিয়ে গঠিত? সাগর মহাসাগর যেগুলো আছে সেগুলো। বৃহদাকার পানির জায়গা যেগুলো আছে সেগুলোকে আমরা মহাসাগর বলি, আর যেগুলো ছোটো ছোটো পানির জায়গা যেগুলোকে আমরা সাগর বলি। এর থেকে ছোটো যেগুলো আছে এগুলোকে আমরা নদী বলি।
জলমণ্ডল ভূপৃষ্ঠের প্রায় 71% আবৃত্তি করেছে। আর আমাদের পৃথিবীর প্রায় 71% কি আছে? জল আছে, শুধুমাত্র জল আর জল। কিন্তু এগুলো জল খাওয়ার জল না, কিন্তু এগুলো তোমরা মনে রাখবে, এগুলো হচ্ছে লবণাক্ত জল। এগুলো খেলে মানুষ কিছু রোগ হতে পারে। এগুলো খাওয়ার জল না, শুধুমাত্র 1% থেকে আরও কম আমাদের খাওয়ার জল আছে। স্থলমণ্ডলের অধীন নদ নদী হ্রদ ইত্যাদি সমূহ জলাশয় জলমণ্ডলের অন্তর্গত। জলমণ্ডলের যে অন্তর্গত কি আছে? নদ নদী হ্রদ, এগুলো জলাশয় যেগুলো আছে এগুলো জলমণ্ডলের অন্তর্গত। জলমণ্ডলের স্থিতি এবং পরিবর্তন স্থলমণ্ডল, বায়ুমণ্ডল ও জলমণ্ডলের উপর নির্ভরশীল। আর জলমণ্ডলের যদি পরিবর্তন হয় তাহলে আমরা জলমণ্ডলের যে স্থিতি বা পরিবর্তন সেটা কাদের উপর নির্ভরশীল? স্থলমণ্ডল, বায়ুমণ্ডল আর জীবমণ্ডল এগুলোর উপর নির্ভরশীল করে। এখন দেখে নেব বায়ুমণ্ডল, যেটি আমরা বাতাসের লেয়ার। বর্তমানে তুমি যদি যেখানে বসে আসো সেখানে চারিদিকে কিন্তু বাতাস বা বায়ু আছে। ভূপৃষ্ঠ থেকে ক্রমে উপরের দিকে সুবিস্তৃত হয়ে আমরা আসে এক একটি গ্যাসীয় স্তর। আমাদের ভূপৃষ্ঠ বা পৃথিবীর যে চামড়া, যেটিতে আমরা বসবাস করি, সেখান থেকে যদি উপরের দিকে উঠি তাহলে আমরা দেখতে পাবো যে বায়ুর একটি লেয়ার আছে। সেটিতে কী পাওয়া যায়? অক্সিজেন পাওয়া যায়, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন ইত্যাদি গ্যাস দ্বারা গঠিত। এই গ্যাসগুলো কিসে থাকে? বায়ুমণ্ডল থাকে। বিস্তৃত অর্থে ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডল প্রসারিত রয়েছে বলে মনে করতে পারি। আর আমাদের ভূপৃষ্ঠ বা পৃথিবীর যে চামড়া সেখান থেকে পুরোপুরি 10,000 কিলোমিটার উপরে পর্যন্ত বায়ুমণ্ডল আছে। গুণাগুণ এবং পরিবর্তন পরিবেশের তন্ত্রের অন্য 3টি মণ্ডলের উপর নির্ভরশীল। আবার এই বায়ুমণ্ডল আবার জীবমণ্ডল, স্থলমণ্ডল, জলমণ্ডল যেগুলো আছে সেগুলোর উপর নির্ভরশীল। এগুলোর পরিবর্তন হলে আবার বায়ুমণ্ডলে পরিবর্তন হয়। এখন আছে জীবমণ্ডল। জীবমণ্ডল অর্থাৎ প্রাণীর যে জায়গা আছে সেই ভাগটাকে আমরা জীবমণ্ডল বলি। জীবমণ্ডলে পৃথিবীর জীব অর্থাৎ উদ্ভিদ বা প্রাণী অধ্যুষিত অংশকে নিয়ে গঠিত। জীবমণ্ডল কী দিয়ে গঠিত? উদ্ভিদ যেগুলো গাছপালা, আর প্রাণী যেগুলো চলাচল করতে পারে, একদিক থেকে অন্যদিকে যায়, যেমন আমাদের মানুষ থেকে নিয়ে যত প্রকারের জীব আছে যেগুলো চলাচল করতে পারে। পৃথিবীর জীবকুল অধ্যুষিত অংশগুলি হচ্ছে স্থলপৃষ্ঠ, সাগর, মহাসাগর এবং বায়ুমণ্ডল এবং পশু পাখি কীটপতঙ্গের জন্য। আচ্ছা, পৃথিবীর জীবকুল কোথায় কোথায় থাকে? স্থলমণ্ডলেও আছে, সাগর পৃষ্ঠে আছে এবং বায়ুমণ্ডলে। এই তিনটা অংশে আমরা পৃথিবীর যে জীব আছে সেটাকে আমরা দেখতে পাই। স্থলমণ্ডলে এক ধরনের জীব, জলে এক ধরনের জীব আছে, বায়ুমণ্ডলে এক ধরনের জীব আছে, আমরা এগুলো দেখতে পাই। জীবমণ্ডলে অদ্যাবধি প্রায় 1.75 নিযুত 1.75 নিযুত উদ্ভিদ এবং প্রাণীর প্রজাতি শনাক্ত করা হয়েছে। তোমরা বুঝতে পারছো, এত বেশি উদ্ভিদ বা প্রজাতি আমরা পৃথিবীতে আছে। এর মধ্যে মানুষ হলো একটি মাত্র প্রজাতি। আর 1.75 নিযুত যেটা আছে সেটি উদ্ভিদ আর প্রাণীর মধ্যে যেগুলোর জান আছে সেগুলোর মধ্যে শুধুমাত্র আমরা মানব জাতি হচ্ছি একটি প্রজাতি। ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে যে পৃথিবীর পরিবেশে এই 4টি মণ্ডল পরস্পর নির্ভরশীল। পরস্পরের সঙ্গে নির্ভরশীল। যদি জীবমণ্ডলের চেঞ্জ হয় তাহলে বায়ুমণ্ডলের চেঞ্জ হবে, স্থলমণ্ডলের চেঞ্জ হবে। এটা এক একটা আরেকটার উপর নির্ভরশীল। এদের মধ্যেকার মিথস্ক্রিয়া পৃথিবীর পরিবেশ গড়ে তুলেছে। আর তাদের মধ্যেকার যে এক ক্রিয়া বা কাজ যেগুলা পরিবর্তন বা যেগুলো হচ্ছে সেগুলো দিয়ে আমরা পরিবেশটা গঠন হচ্ছে। মণ্ডলগুলির অন্তর্গত অনগণ উপাদান পারস্পরিক ক্রিয়া একটি জটিল চালিকার সংযোগে পৃথিবীর বর্তমান পরিবেশ নিরূপণ করেছে। আর এই যে 4টি মণ্ডল সেগুলোর উপর যে উপাদান একটি আরেকটির উপর যে ক্রিয়া হয়, কাজ চলছে, সেগুলোর উপর ভিত্তি করে আমাদের যে জটিল জালিকা যেটা আছে সেটির উপর নির্ভর করে আমাদের পৃথিবীর এই বর্তমানে যে পরিবেশ আছে সেটি হয়েছে। এই পরিবেশে পরিবর্তনশীল। আর পরিবেশ পরিবর্তনশীল মানে আজকে যদি পরিবেশ একরকম থাকবে কালকে অন্যরকম হতে পারে। স্থান আর কাল ভেদে পরিবেশের পরিবর্তন করে। স্থান এবং কাল মানে যদি সময়ের ব্যবধানে এবং অন্য জায়গা, যেমন কি আজকে যদি আমরা ভারতবর্ষে আসি, আমরা যদি অন্য সৌদি আরবে বা অন্য কোনো জায়গা দেখি, সেখানের পরিবেশে আমাদের ভারতবর্ষের পরিবেশে মিল নেই, সেটা আমরা জানতে হবে। আবার আজকে
আমাদের পরিবেশ যেরকম আছে আজ থেকে 100 বছর পরে ভারতবর্ষে সেই পরিবেশ থাকবে বলে গ্যারান্টি নেই, মানে এটি পরিবর্তন হতে পারে। এরপরে কী দেওয়া আছে, পৃথিবীর ভৌগোলিক অঞ্চলগুলির মধ্যে সম্পর্ক থাকলে প্রতিটি অঞ্চলের নিজস্ব বৈশিষ্ট্য আছে। যদিও ভৌগোলিক অঞ্চলগুলির সম্পর্ক আছে, কিন্তু আমাদের যে পৃথিবীর প্রত্যেকটা জায়গার একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য, তার আলাদা গুণ আছে। অঞ্চলগুলির মধ্যে সমূহ প্রাকৃতিক উপাদানগুলি গুণাগুলির পার্থক্য দেখা যায়, যেমন মাটি, জল, জলবায়ু, উদ্ভিদ, প্রাণী ইত্যাদি ক্ষেত্রে অঞ্চলের পার্থক্য, অঞ্চলভেদে পার্থক্য। হ্যাঁ, আমি এখনই বললাম যে মাটি, জল, জলবায়ু এগুলো আমরা আলাদা আলাদা দেখতে পাবো। কীভাবে? যখন আমরা ভারতবর্ষে দেখব তখন দেখবো আমরা গাছে গাছ, হ্যাঁ, গাছ, শুধু গাছ আছে। হ্যাঁ, এরপরে আমরা যদি এই ফরেন কান্ট্রি যেমন বর্তমানে এই আবুধাবি, সৌদি আরব এগুলোতে দেখি, তাহলে এগুলিতে গাছ কম। হ্যাঁ, অঞ্চলভেদে এগুলো কী হয়, জলবায়ু, জল এগুলো কম পাওয়া যায়, সেখানে জল কম পাওয়া যায় সৌদি আরবিয়া বা মিডল ইস্ট যে কান্ট্রিগুলো আছে, আমাদের ভারতবর্ষ, এরপরে পাকিস্তান, এরপরে বাংলাদেশ, এগুলোতে আমরা জল পাই। জলবায়ুর পরিবর্তনও দেখতে পাচ্ছি। হ্যাঁ, বর্তমানে যে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের পরে আমাদের পরিবর্তন বহু দেখা যাচ্ছে। পৃথিবীর মাঝখান দিয়ে অতিক্রম করেছে বিষুবরেখা, আর পৃথিবীর যে মধ্য রেখা যেটি আছে সেটি হচ্ছে বিষুবরেখা। পৃথিবীকে অর্থাৎ একটি কাল্পনিক রেখা তৈরি করেছে বৈজ্ঞানিকরা, যেটাকে আমরা বিষুবরেখা হিসেবে জানি, যেটা পৃথিবীকে পুরোপুরি দুটুকরা করে রেখেছে। বিষুবরেখার নিকটবর্তী স্থানের প্রাকৃতিক অবস্থা মেরু অঞ্চলের অবস্থা থেকে যথেষ্ট ভিন্ন। পৃথিবীর যে বিষুবরেখার যে লাইন আছে সেটার যে নিকটবর্তী যে জায়গা আছে সেগুলোতে, হ্যাঁ, আমরা দেখতে পারবো যে মেরু অঞ্চল বা যে পৃথিবীর যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু সেটা থেকে অনেক ভিন্ন। উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে ঠান্ডা, কিন্তু বিষুবরেখার যে অঞ্চল সেগুলোতে কী আছে, গরম। পৃথিবীর মরু অঞ্চলগুলির অবস্থা আরও আলাদা। মরু অঞ্চলগুলির অবস্থা আলাদা কীভাবে? এগুলোতে এই সূর্যরশ্মি কম পড়ে, সেজন্য এগুলোকে বরফ দিয়ে আবৃত থাকে। হ্যাঁ, সাগর মহাসাগর উপকূল অঞ্চলের চেয়ে নদী, উপত্যকা, প্রাকৃতিক অবস্থা খানিকটা ভিন্ন। এবং সাগর মহাসাগরের উপকূল যেটা আছে, সাগর মহাসাগর যেগুলোর উপকূল অর্থাৎ সাইড যেগুলো আছে, সেগুলোর যে অঞ্চলের উপকূল সাইড আছে সেগুলোর থেকে নদী যেটা সেটি অন্যরকম। হ্যাঁ, এগুলো দেখাতে পারে। এবার বিভিন্ন অবস্থা বিভিন্ন ধরনের পরিবেশের সৃষ্টি করে থাকে, আর এর জন্য আমাদের যে বিভিন্ন অবস্থা যেগুলো বিভিন্ন রকমের পরিবেশ সৃষ্টি করে। কালস্রোতে একটি অঞ্চলের পরিবেশের পরিবর্তন করতে দেখা যায়। হ্যাঁ, আর কালস্রোতে অর্থাৎ যত দিন গড়িয়ে যাবে তত দিনে আমাদের পরিবেশ বদলি হতে পারে, এটা বলেছে। আজ থেকে 100 বছর আগে অসমের ব্রহ্মপুত্র বা বরাক উপত্যকা পরিবেশ আজকের তুলনায় যথেষ্ট ভিন্ন ছিল। যদি আজ থেকে আমরা মনে করি 100 বছর আগের কথা, তাহলে ব্রহ্মপুত্র বা বরাক উপত্যকা যেগুলো ছিল সেগুলোর পরিবেশ আজকের তুলনায় অনেক ভিন্ন। হ্যাঁ, ভিন্ন। আজকে যেভাবে ময়লা আবর্জনা ব্রহ্মপুত্র, বরাক উপত্যকা যে ব্রহ্মপুত্র নদী বা বরাক নদী যেগুলো আজ থেকে 100 বছর পূর্বে ছিল না বললেই চলে। হ্যাঁ, বা এই মানুষের যে জনসংখ্যা বৃদ্ধি, এগুলো আজ থেকে প্রায় 100 বছর আগে ছিল না। এখানে কী দেওয়া আছে, জনসংখ্যা বৃদ্ধি, শিল্পায়ন, নগরায়ন, এরপরে যাতায়াত, পরিবহনের পরিবর্তন ইত্যাদির ফলে পৃথিবীর পরিবেশের ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। পৃথিবীর এই পরিবেশের পরিবর্তন কী হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি, অর্থাৎ আমাদের মানুষের যে বৃদ্ধি হয়েছে, আজকে থেকে প্রায় 100 বছর পূর্বে 50 জন মানুষ ছিল, আজ থেকে এখন বর্তমানে 150-200 এরকম জনসংখ্যা বৃদ্ধি হয়েছে। এরপরে শিল্পায়ন, অর্থাৎ যে ইন্ডাস্ট্রি বনেছে। হ্যাঁ, এরপরে নগরায়ন, বিভিন্ন জায়গায় টাউন বনে গেছে। যাতায়াত, পরিবহনের পরিবর্তন, হ্যাঁ, যাতায়াতের জন্য ওভারব্রিজ বানানো হচ্ছে, এগুলো পরিবর্তন। আর এর জন্য আমাদের পরিবেশের ব্যাপক পরিবর্তন হয়েছে। 100 বছর আগের যে পরিবেশ সেটি আজকের পরিবেশের সাথে তুলনা করা যাবে না। বনাঞ্চল, জলাশয় ইত্যাদি ক্রমে সংকুচিত হয়েছে। বনাঞ্চল অর্থাৎ যে জায়গায় জঙ্গল আছে সেগুলি, আর জলাশয় যে জায়গায় পানি আছে, হ্যাঁ, একটা নির্দিষ্ট জায়গায় পানি জমা হয়ে আছে সেটাকে জলাশয় বলে। আর এগুলো সংকুচিত মানে ছোটো হয়ে আসছে। এগুলো ছোটো হয়ে আসার কারণ আমাদের পরিবেশের বিভিন্ন কী হচ্ছে, লস হবে।
আচ্ছা, এই জীবমণ্ডলের সঙ্গে বায়ুমণ্ডলের তাপ খুব প্রভাব পড়ছে, আর এগুলো কুপ্রভাব, অর্থাৎ আমাদের বায়ুমণ্ডলে একটি তার কুপ্রভাব দেখা দিচ্ছে। কারণ এই জীবমণ্ডলে যে জীবমণ্ডলের আর বায়ুমণ্ডলের কুপ্রভাব পড়লে আমাদের কী হবে, আমাদের ক্ষতি হবে। কারণ এই যে বনাঞ্চল যেগুলো ছিল সেগুলোর কারণে আমাদের পরিবেশ কিছুটা হলেও এই যে আমরা যে কার্বন ডাইঅক্সাইড যে নিঃশ্বাসের সাথে ত্যাগ করছি নিঃশ্বাসে, তখন সেইটা কে গ্রহণ করছে? বনাঞ্চলগুলো। এই বনাঞ্চল না থাকার কারণে আজকে পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা সিচুয়েশন এসেছে। পার্বত্য অঞ্চল তথা মরুভূমি অঞ্চলে মানুষের বসতি এবং ক্রিয়াকর্মের সম্প্রসারিত হওয়া সেসব অঞ্চলে পরিবেশের দ্রুত পরিবর্তনের সম্মুখীন হয়েছে। এহেন পরিস্থিতিতে পরিবেশের অধ্যয়ন এবং উপযুক্ত সংরক্ষণের গুরুত্ব যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে। আর পার্বত্য অঞ্চল বা পর্বত অঞ্চল যেগুলো আছে সেগুলোতে কী হচ্ছে, মরুভূমি অঞ্চলে মানুষের বসতি এবং ক্রিয়াকর্ম সম্প্রসারিত হওয়ায় সেগুলোতে কী হয়েছে, পরিবেশ দ্রুত পরিবর্তন হচ্ছে। যেগুলো পাহাড় ছিল সেগুলিতে মানুষ জনবসতি হিসাবে ঘরবাড়ি তৈরি করেছে, সেখানে গাছপালা কেটে মরুভূমি রূপে পরিবর্তন হচ্ছে এগুলো। এই জন্য এই বর্তমানে আমাদের পরিবেশ বিষয়ে অধ্যয়ন করা বা পরিবেশ বিষয়ে জানা এবং পরিবেশের সংরক্ষণ করা অতি গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওতে আমরা এগুলো দেখব। আজকে এই পর্যন্ত এই চ্যাপ্টারটি পড়াচ্ছি, ভিডিওটি লম্বা হয়ে যাবে। নেক্সট যে চ্যাপ্টার সেটি নেক্সট যে প্যারাগ্রাফ যেগুলো রয়েছে সেগুলো অন্য ভিডিওতে দিয়ে দেব।